রাজ্যের যে দুটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি রয়েছেন, ভাইস চ্যান্সেলর, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয় এবং কন্ট্রোলার, এই দুই ইউনিভার্সিটির কন্ট্রোলার, তাদেরকে নিয়ে আমার অফিস কক্ষে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একটা সভা অনুষ্ঠিত হয় আজকে। সেই সভায় আমি ছাড়া শিক্ষা সচিব ছিলেন এবং উচ্চশিক্ষা দপ্তরের ডাইরেক্টরও ছিলেন। মূল উদ্দেশ্য, এই যে লকডাউনের কারণে যে কলেজগুলির পড়াশোনার যে ব্যাঘাত হচ্ছে, সেই জন্য যেহেতু এটা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত, শিক্ষা দপ্তরের অধীন হলেও কলেজগুলি এটাকে মেনটেন করে, যেমন 9 এবং 11, 9, 10, 11, 12 এটা যেমন মধ্যশিক্ষা পর্ষদ দেখে, সেরকম কলেজগুলির এখতিয়ার বিশ্ববিদ্যালয়। তো ওনাদের সাথে আজকে আমরা মিটিং করেছি। মিটিং করার পর এই যে লকডাউনের কারণে যে উদ্ভূত পরিস্থিতি, এটার জন্য আমরা যদি সব ঠিকঠাক থাকে, এখন যেমন আছে, তাহলে জুলাইতে ফাইনাল অফ অল এক্সাম কলেজগুলির 2nd, 4th, 6th সেমিস্টার, অর্থাৎ ফাইনাল এক্সাম অফ কলেজগুলির, ডিগ্রি কলেজগুলির এবং ইঞ্জিনিয়ারিং এর 2nd, 4th, 6th, 8th কলেজগুলির, ডিগ্রি কলেজগুলির 2nd, 4th, 6th সেমিস্টার, অর্থাৎ অল এক্সাম, ফাইনাল এক্সাম, এবং ইঞ্জিনিয়ারিং কলেজের টোটাল 8 সেমিস্টার, 2nd, 4th, 6th and 8th, এবং ডিপ্লোমা কোর্সের মানে টেকনিক্যাল ইনস্টিটিউশন যেগুলি রয়েছে সেগুলিরও 2nd, 4th, 6th এগুলির জুলাইতে ফাইনাল পরীক্ষা হওয়ার মতো আমরা একটা আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং ইউজিসির গাইডলাইন মেনেই আমরা করতে হবে। এর মধ্যে ইউজিসির গাইডলাইন আমাদের এখানে এসছে এবং যেখানে আমাদের এমএইচআরডি মিনিস্টার, ওনার সম্মুখে থেকে ইউজিসির একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে এই বিষয়গুলি সিদ্ধান্ত হয়েছে। তারা একটা অ্যাডভাইজারি নোট, নির্দেশ না, অ্যাডভাইজারি কতগুলি বলেছে, সেটাকে মেনটেন করে আমরা করব। দ্বিতীয়ত, যদি এরকম ঠিকঠাক থাকে, বলছি পরীক্ষা জুলাই মাসে, যদি এরকম ঠিকঠাক থাকে তাহলে জুন মাসে পুরোদমে ক্লাস কলেজগুলিতে, জুন মাসে পুরোদমে ক্লাস মানে এক্সটেন্সিভ ক্লাস চলবে ফিজিক্যালি। আর মে মাসে অনলাইন যেটা চলছে, এটাকে আরো এক্সটেন্সিভ কিভাবে করা যায়, এই জন্য কালকে সারা রাজ্যে যত প্রিন্সিপাল এবং ইনচার্জ আছে কলেজগুলির, তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা অনলাইন যেটা চলছে এটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবো এবং এক্সটেন্সিভ কিভাবে করা যায় মে মাসে, সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এই ব্যাপারে আজকে একটা মিটিং হয়েছে এবং এই আমরা আলোচনা করে এই একটা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। আমাদের রাজ্যের একটা ইউনিভার্সিটি রয়েছে এমবিবি। আমরা ভাবছি এই এমবিবি কলেজে, এমবিবি ইউনিভার্সিটিতে আমরা একটা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি ইন কমার্স অ্যান্ড কেমিস্ট্রি, ইন্টিগ্রেটেড
কোর্স মাস্টার ডিগ্রি ইন কমার্স এবং কেমিস্ট্রিতে আমরা করার চিন্তা করছি। আগে সাবজেক্ট কম ছিল, এবার আমরা চিন্তা করছি ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি ইন কমার্স এবং কেমিস্ট্রিতে। আর জব ওরিয়েন্টেড কোর্স, আমাদের রাজ্যে জব ওরিয়েন্টেড কোর্সের দরকার, যাতে পাস করলেই চাকরি পায়, পাস করলেই যেন চাকরি পায়। সেজন্য জব ওরিয়েন্টেড কোর্স আমরা ইউনিভার্সিটি চালু করতে যাচ্ছি, চিন্তা ভাবনা হচ্ছে, এখনো ফাইনাল না। যেমন আমরা চেষ্টা করছি ডিপ্লোমা কোর্স, যেমন জিএসটি নিয়ে কোনো কোর্স নেই, আপনারা জানেন খুব ডিমান্ড এখন মার্কেটে। সেই জন্য আমরা জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের উপর একটা ডিপ্লোমা কোর্স 1 ইয়ার, সেটা আমরা চিন্তা করছি। অ্যান্ড রিটেল অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটিও নাই, যেমন জিএসটি কোর্স নাই, আমরা একটা ডিপ্লোমা কোর্স এমবিবি ইউনিভার্সিটি করতে যাচ্ছি, বিচির সাথে আলোচনা হয়েছে। এবং রিটেল অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, আরেকটা করতে যাচ্ছি ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্ট। এই 3টা কোর্স আমরা ডিপ্লোমা কোর্সের কথা চিন্তা ভাবনা করছি। ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্ট, এটা 1 ইয়ার কোর্স, এবছর আমরা চিন্তা করছি। এবং ইউজিসির গাইডলাইন অনুযায়ী করতে হবে। বোধহয় এবার সেপ্টেম্বরে সেশন শুরু হবে কলেজগুলিতে, আগে যেটা জুলাই ছিল, এবার এটা সেপ্টেম্বরে শুরু হবে। এখন পর্যন্ত যদি এটা কিন্তু সিদ্ধান্ত থেকে নড়তেও পারে, এটা আমরা যারা মিডিয়ার একটা কথা পেলে আপনারা এটা ঘুরিয়ে কেবল করুন, এই সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ হতে পারে। আমরা কেউ বলতে পারছি না যে সিচুয়েশন কোন জায়গায় দাঁড়াবে। তো এখন পর্যন্ত প্ল্যানিং জিএসটি একটা কোর্স, রিটেল অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, এবং আরেকটা কোর্স ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্ট। এই 3টা ডিপ্লোমা কোর্স 1 ইয়ার আমাদের প্ল্যানিং রয়েছে। আর ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য ডিপ্লোমা ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, এটাও একটা কোর্সের কথা চিন্তা করছি। স্প্যানিশ, চায়নার কথা বলছিল, চাইনিজ ভাষা তো আমরা নিতে যাচ্ছি না, মার্কেট থাকতে পারে কিন্তু কিচ্ছু করার নেই, কারণ এটা খুব সেন্সিটিভ ইস্যু নাও। সুতরাং আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে ডিপ্লোমা কোর্স করতে যাচ্ছি। এবং যেটা বলছি শুরুতে, ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি ইন কমার্স অ্যান্ড কেমিস্ট্রি, এটা করার চিন্তা ভাবনা করছি। স্যার এই স্প্যানিশ কি 1 বছরের জন্য? 1 ইয়ার ডিপ্লোমা এগুলি করতে যাচ্ছি, যাতে জব ওরিয়েন্টেডের জন্য এগুলি করার চিন্তা ভাবনা। আজকে ভিসিদের সাথে আলোচনা এবং কন্ট্রোল অফ এক্সামিনেশন ছিলেন, ভিসি অ্যান্ড কন্ট্রোল অফ এক্সামিনেশন 2টা ইউনিভার্সিটি এসছে। তো এটা হলো স্প্যানিশ কেন? স্প্যানিশের কি ডিমান্ড আছে, মার্কেট আছে। এটা ভিসি তারা সার্ভে করেছে, সার্ভে করে দেখেছে এটা আছে। আমরা বোধহয় খুব সম্ভব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা মোস্ট প্রবাবলি 3rd or 4th হবে বোধহয় অল ওভার ওয়ার্ল্ড, যতটুকু আমার মনে পড়ে। আমি ঠিক এখন এই মুহূর্তে বলতে পারছি না, এটা আমি দেখেছিলাম। স্যার যেটা এমবিবি ইউনিভার্সিটিতে হবে, যেটা কোর্স এমবিবি ইউনিভার্সিটি চলে, এগুলি যা আছে সব এমবিবি, যা বলেছি এমবিবি ইউনিভার্সিটির তারাই বলেছি। আর আমাদের পরীক্ষার খাতা এগুলো চলছে দেখা, কালকের মধ্যে বোধ হয় হায়ার সেকেন্ডারি সায়েন্স প্রায় কমপ্লিট হয়ে যাবে, সামান্য বাকি থাকতে পারে। মাধ্যমিকেরও বেশ কিছু কোর্স, কতগুলি সাবজেক্ট শেষ হয়ে গেছে, সুতরাং এগুলি পুরোদমে সঠিকভাবে চলছে। এটা শুধু ব্রিফিংয়ের জন্য বলা। কবে নাগাদ রেজাল্ট আসা? রেজাল্ট পরীক্ষা হলো না, রেজাল্ট না মানে ওই পরীক্ষাটা বয়স হলে কবে নাগাদ? না, পরীক্ষা হয়নি আমি ওখানে বলে দেবো। আগে তো পরীক্ষা হতে দাও, পরীক্ষা না হলে আগে তো জন্ম হতে হবে। একটা তো হয়ে গেছে না, একটা কমপ্লিট হলেও এটাও ইয়ার কোর্সের, ওল্ড কোর্সের বাকি আছে কিছু কিছু। এখন এগুলি কিছু কারণে ওইটার সাথে এই যে বলছি সেপ্টেম্বর, আমার যদি আমি পরীক্ষা না নিতে পারি তাহলে সেপ্টেম্বরে তো সেশন হবে না। 12 না পাস করলে কলেজে কেলা ভর্তি হবে,
এই বিষয়টা রয়েছে, সবগুলো আমরা টাইম টু টাইম খবর রাখবো। আরেকটা জিনিস, আমি বলেছিলাম যে 1 to 8 সব পাস, নেক্সট ক্লাসে প্রমোটেড হবে। যদিও আমরা 5th এবং 8th আমরা ডিটেনশনের জন্য একটা রুলস অ্যামেন্ডমেন্ট করেছিলাম, মনে আছে যে এবছর থেকে 5th এবং 8th ডিটেনশনে করেছিলাম। তো এবার বিশেষ কারণে এটা করতে হচ্ছে, কিন্তু 9 এবং 11, কারণ আমরা কিন্তু যেমন 12-এর পরীক্ষা বাকি রয়েছে, 1 to 8-এর কোনো পরীক্ষা বাকি নেই, 1 to 8-এর কোনো পরীক্ষা বাকি নেই, এবং 9th-এরও কোনো পরীক্ষা বাকি নেই, 11th-এরও কোনো পরীক্ষা বাকি নেই। তো বাকিটা রইল মাধ্যমিক, ওল্ড অ্যান্ড 12-এর অর্ধেক। 9th এবং 12th-এর 11-এর পরীক্ষা হয়ে গেছে। এই 9th এবং 11 যেহেতু পরীক্ষা হয়েছে, সিবিএসইর যে গাইডলাইন এসছে লেটেস্ট, আমরা বারবার বলছি যে সিবিএসই কে ফলো করব, সিবিএসই ফলো করব, এবং অন্যান্য রাজ্য তাই করছে। তো 9th এবং 11-এ আমরা ডিটেনশনে করার প্রশ্ন রয়েছে, কারণ পরীক্ষা যেহেতু হয়েছে, যেখানে পরীক্ষা হয় নাই সেখানে সিবিএসই বলছে যে ষান্মাসিকের যে রেজাল্ট, হাফ ইয়ারলি যেটা, এটাকে ইভালুয়েট করো। তো যেহেতু আমাদের রাজ্যে 9th-এর পুরোপুরি পরীক্ষা শেষ, খাতা দেখাও শেষ, এখন মার্কস আপলোডিং চলছে, 11-এর সব পরীক্ষা হয়নি, কয়েকটা সাবজেক্ট বাকি আছে, এগুলিরও ষান্মাসিকের 9th-কে আমরা ফলো করব হাফ ফাইনাল পরীক্ষা, 9-এর রেজাল্টটাকে ইভ্যালুয়েশন করব কোনটা, ফাইনাল। আর 11-এর ব্যাপারে যেসব বিষয় পরীক্ষা হয়েছে সেগুলির আমরা ইভ্যালুয়েট করব, এবং যেগুলি হয়নি এটার পরীক্ষা নিতে আমার মতো সময় নেই, সেজন্য হাফ ইয়ারলি ওই সাবজেক্টগুলি হাফ ইয়ারলি সেগুলি ইভ্যালুয়েট করবে, তারপর নেক্সট ক্লাসে প্রমোটেড। অর্থাৎ 9-এ যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে প্রমোটেড টু ক্লাস 10, এবং 11-এর যারা ভালো রেজাল্ট করবে তারা উইল বি প্রমোটেড টু 12। এটা হলো আমাদের প্ল্যানিং। আর বাকি যেরকম আমরা বলেছি এটাতে, কারণ এটা আবার মধ্যশিক্ষা পর্ষদেরও গ্রিন সিগন্যাল থাকতে হবে, সেই জন্য এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ভালো রেজাল্ট মানে ফার্স্ট ফিল ওঠা কোনো ভালো এটাই তো ভালো রেজাল্ট, পাস ফেল 11 যারা ফিল করবে তারা কি মানে থাকবে আগে থাকতে হবে, কিচ্ছু করার নেই। মানে 9 থাকতে হবে না, তা তো অবশ্যই, ফেল করলে কেন উঠাবো? গত বছরের পড়াশোনার কোনো কাবিলতি হয়নি তো, প্রবলেম কোন বছরে হচ্ছে? এই জন্যই সিবিএসই বলছে যে খাতা যদি পরীক্ষা যদি হয়ে যায় তাহলে ইভ্যালুয়েশন করো, পরীক্ষা না হলে আলাদা কথা। কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে ক্লাস 9-এ, সেগুলি আমরা ইভ্যালুয়েশন, মার্কসও বেরিয়ে গেছে, আপলোডেড চলছে, প্রায় 90% আপলোডেড হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে এটা হয়ে যাবে। আর 11-এর ক্ষেত্রেও তাই, পরীক্ষা কিন্তু কয়েকটা সাবজেক্ট বাকি রয়েছে, সেগুলির হাফ ইয়ারলি যে পরীক্ষার রেজাল্ট সেটাকে আমরা ফলো করব, নেক্সট ক্লাসে প্রমোটেড দেবো, আর যেগুলি হয়েছে সেগুলি ফলো। আচ্ছা, মার্কস গুলা কিভাবে দেখবো? মানে কি অনলাইনে না স্কুলে গিয়া? পরীক্ষা খাতা দেখা হয়ে গেছে, না মার্কস যে তারা রেজাল্টটা কিভাবে দেখবো? স্কুলে তো গেলে রেজাল্ট যখনই এখন তো রেজাল্ট আউট করবো না, যখন ক্লাস শুরু হবে তখন রেজাল্ট। আমি পরিষ্কার কথাটা আপনাদের ভালো করে বুঝতে হবে, পরীক্ষার খাতা দেখা হয়ে গেছে, মার্কস কে কত পেয়েছে এটাও আছে, এখন মার্কস আপলোডেড হচ্ছে অ্যাপে আপলোডেড হচ্ছে। যখনই ক্লাস শুরু হবে, স্কুলে যখন আমরা আসতে বলবো সেদিনই তো সে দেখে ফেলবে হোয়াট উইল বি দ্য রেজাল্ট। এই জন্যই স্কুলে ছাত্রছাত্রী আসার আগেই, যেদিন স্কুল খুলবো সেদিন শুধু টিচার অ্যান্ড ইনচার্জ আসবে, স্টুডেন্টরা প্রথম দিন আসবে না,
সব জনের রেজাল্ট তৈরি থাকবে, স্কুলে যখন যাবে তখন রেজাল্ট হবে নেক্সট প্রমোটেড টু। এটা শুধুমাত্র কথা হবে 9 এবং 11-এর ক্ষেত্রে, 9 এবং 11-এর ক্ষেত্রে। ক্লিয়ার? স্যার অনেকে তো আবার বইপত্র কিনে নিতে দেখা যাইতেছে, কি বইপত্র? মানে এই যে নতুন ক্লাসে তোর কাছে কি বইপত্র কিনবে? যারা মানে পাস করছে তারা পড়াশোনা করবো, 9-এর তো বই আছে তার কাছে। আপনাদের কি বক্তব্য ফেল করলো রেখে পাস করে দাও? না 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 এটা না, না প্রথম তো একটা প্রথম তো স্যার ভালো কথা না, এই টাইমে তো বই লাগবেই তার। যদি বই কিনে কোর্সকে আমরা চেঞ্জ করছি, না নিউ কোর্স শুরু হয়ে গেছে। কিন্তু 9-এ যারা আছে এখন থেকে এনসিআরটি কোর্স, তাহলে 10-এ উঠলে এই বইও লাগবে তাদের। আর বলেন আমি আর পড়বো না, এটা তো হতে পারে না। আমি কখনো নেগেটিভ চিন্তা করব না। আমরা চাই সব পাস করো, আমরা চাই সব পাস করো, কিন্তু একদম যে কিচ্ছু লিখবে না তাকেও পাস করিয়ে দেব, এটা হতে পারে না। এই জন্যই সিবিএসই এই লাইনটাকে গুরুত্ব দিয়েছে। ইভ্যালুয়েট করো, যদি পরীক্ষা না হয়ে থাকে হাফ ইয়ারলি রেজাল্ট দেখে তাকে প্রমোশন দাও, ইন কেস অফ 9 এবং 11। তো আমরা এই ধরনের চিন্তা করছি। নেক্সট, এটা গেল শিক্ষার উপরে যা বললাম। আপনারা জানেন যে এখন পর্যন্ত আজকের তারিখে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 115 জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসে বলছে, স্যার ভারতবর্ষের বহু জায়গায় দেখি ব্রেকিং নিউজ দেয়, দুটো বিশ্ববিদ্যালয়ের বিসি বলছে ব্রেকিং নিউজ দেয়, আজকে কি লেটেস্ট পজিশন ব্রেকিং, কিন্তু আমাদের রাজ্যে সেটা কেন দিচ্ছে না? আমি বলছি এটা মিডিয়াকে আমি ইনস্ট্রাকশন দিতে পারবো না। তারা শিক্ষিত লোক, তারা বিভিন্ন রাজ্যের দেখে, বলছে ত্রিপুরার ক্ষেত্রে কেন মিডিয়া এটা করছে না? আজকের তারিখে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 115, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 362, টোটাল স্যাম্পল কালেক্টেড হয়েছে 4965, 4965, টোটাল স্যাম্পল টেস্টেড 4828, 4828, all are negative except 2 and +1। এটা হলো আজকের তারিখে 401 জন চোরাবাড়ি দিয়ে ক্রস করেছে, 401, এবং এই 401 জনের মধ্যে হটস্পট থেকে এসছে কজন? 11 জন। এরা কজন? 6 জন হলো ট্রাক ড্রাইভার, 5 জন, এবং এদেরকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ড্রাইভাররা চলে গেছে, বাকি প্যাসেঞ্জার কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোন জায়গায়? নর্থ ত্রিপুরা, যেটা বলে দেবো, কিছু প্রশ্ন করতে হবে না, তখন জানে নিও, সব নোট করে ঠিক করে, কিন্তু মাঝখানে ডিস্টার্ব করলে অসুবিধা হয়। স্যাম্পল এদের যে 401 জনের মধ্যে স্যাম্পল কালেক্টেড হয়েছে 51 জনের। মালগাড়ি যে আসছে, ট্রাক ড্রাইভার, নতুবা ভাত খেতে পারবেন না মাল না আসলে, 287 জন ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট এসছে। রুগী এসছে আমাদের যে ফিরে 25 জন। স্ট্যান্ডার্ড অর্থাৎ আটকে ছিল মানুষ, ত্রিপুরার মানুষ বহিরাজ্যে 89 জন। 287 ট্রাকের সাথে যুক্ত, 25 জন মেডিকেল স্টাফ, মেডিকেল
চিকিৎসার জন্য গিয়েছিল, স্ট্র্যান্ডেড আটকে পড়েছিল 89 জন, এই 401 জন হলো টোটাল। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ত্রিপুরার লোক, উত্তরপ্রদেশ সব মিলিয়ে 401 জন এসছে। এবং আমরা নিয়ম অনুযায়ী এসওপি বলে, এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এটা আমরা ইচ্ছা করলে পারবো না। দিল্লির থেকে নির্দিষ্ট এসওপি আছে এবং আমাদের রাজ্য এসওপি বানায়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এটাকে বলে এসওপি। এদেরকে নিয়ম হলো হটস্পট থেকে যদি আসে, হটস্পট থেকে যদি কেউ আসে তাকে অবশ্যই কি করব, তাদেরকে ম্যান্ডাটরি একদিনের জন্য ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে যেতে হবেই, হটস্পট, এবং স্যাম্পল নেওয়া হবে এবং টেস্ট হবে, পরদিনের মধ্যে টেস্ট হবে। পজিটিভ হলে এক ধরনের ব্যবস্থা, ট্রিটমেন্ট। যদি নেগেটিভ হয় তাহলে পারমিশন দেব, কিন্তু মাস্ক এবং অন্যান্য স্ট্যান্ডার্ড যে মেজার আছে সেগুলিকে ফলো করতে হবে। এ হলো হটস্পট। নন হটস্পট থেকে যদি আসে তাহলে সিমটমস যদি থাকে, যদি সিমটমস দেখা যায় তাকেও সেই হটস্পটের মতো ব্যবহার করা হবে। এবং সিমটম যদি না থাকে তাদের এভরি সিমটমস নেই, পরীক্ষা করলাম, তাহলে কি করতে হবে, ধরুন 10টা গাড়ি আছে, তাহলে সিমটম যদি না থাকে এভরি অল্টারনেটিভ ভেহিকেল, দুজন ধরুন ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট আছে, একজন থেকে স্যাম্পল কালেকশন করা হবে এবং তাদেরকে যেহেতু নন হটস্পট থেকে এসছে তাহলে তাকে ছেড়ে দেব, মাস্ক বলে দেবো, মাস্ক এবং রিপোর্ট। কিন্তু আমাদের রিপোর্ট যদি এবং অন্যান্য পরিসংখ্য যেটা আছে আমাদের সঙ্গে তাদেরকে যেন ফ্যাসিলিটেশন করে, যদি খবর পাওয়া যায় পজিটিভ সাথে সাথে তাদেরকে তুলে এনে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে। এটা হলো, এবং ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন করা হয়েছে সব ফ্যাসিলিটি সেন্টার হলো নর্থে, চোরাইবাড়ির এখানে এক, রাজনগর পিএসসি 10টা বেড রয়েছে, হোস্টেল অ্যাটাচ টু নবোদয় বিদ্যালয় কিরিঞ্জুরি, এটা ধর্মনগরের সাথেই, হোস্টেল অ্যাটাচ টু নবোদয় বিদ্যালয় 480 জন থাকতে পারবে। বয়েজ হোস্টেল অ্যাটাচ টু কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুল 16 জন থাকতে পারবে। বয়েজ হোস্টেল অ্যাটাচ টু কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুল 16 জন থাকতে পারবে। জুরি লজ আইসিআই ডিপার্টমেন্টের ধর্মনগরে, সেখানে 15 জন থাকতে পারবে। হোস্টেল অ্যাটাচ টু ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর, সেখানে থাকতে পারবে 40 জন। বয়েজ হোস্টেল অ্যাটাচ টু কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল 65 জন থাকতে পারবে। আর ট্রাইবেল রেস্ট হাউস দামছড়া এই 10 জন, টোটাল 636 জন থাকার মতো আজকে ব্যবস্থা রয়েছে। আজকে এটা আরো বাড়তে পারে, কারণ যেভাবে যেখান থেকে লোক আসবে সেরকম ভাবে। আমরা আপনারা জানেন আমাদের কন্ট্রোল রুম যেটা আগরতলাতে আছে, এটা শুরু হয়েছিল 27 মার্চ। 27 মার্চ থেকে 28 এপ্রিল পর্যন্ত 24 ঘন্টা স্টাফ ছিল। 29 তারিখ থেকে সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কন্ট্রোল রুম। আজকে আমি এই কন্ট্রোল রুম ভিজিট করেছি। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি
এবং স্বাস্থ্য দপ্তরের, ফুড দপ্তরে আরও অন্যান্য অফিসিয়ালকে নিয়ে সেখানে তাদের সাথে কারা কারা কী কাজ করছে, কটা ফোন, কী ব্যাপার, সব কিছু আলোচনা করেছে। কারণ আপনারা বলেছিলেন ফোন ধরে না। ইট ইজ নট কারেক্ট অ্যাট অল। আমার সামনে একসাথে অনেক ফোন আসছে, টপ টপ মিটিং চলছে আমার, তারপরেও ফোনটা রিসিভ করছে। 3টা ল্যান্ডলাইন নম্বর আছে, একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে। 3টা ল্যান্ডলাইন নম্বর আছে, একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে। এবং আমরা আরও চিন্তা করছি, ফিজিক্যালি যদি কেউ দরখাস্ত দিতে চায় সেটার জন্য আমরা ডিএম বা এসডিএম অফিসে কাউকে বসানো যায় কি না। কারণ রয়েছে চেন্নাই, এখানকার আত্মীয় আছে, সেও পিটিশন দিতে পারে ইচ্ছা করলে, দিয়ে বলবে যে এরকম এরকম আছে, তখন ভেরিফাই করে নিয়ে সেরকমভাবেও আমরা চিন্তা করছি। তো এখন পর্যন্ত পিটিশন পড়েছে 6000 আর্থিক সাহায্যের জন্য। আর্থিক সাহায্যের জন্য পিটিশন পড়েছে 6000। আমরা কজনকে দিয়েছি এখন পর্যন্ত? 4347, 4347 জনকে। আরও 1000-এর পিটিশন প্রসেসে রয়েছে। এখন পর্যন্ত টাকা দেওয়া হয়েছে 1,57,00,000 টাকা, এবং 4347 জন এই টাকা পেয়েছে। আমরা ওই দিন বলেছিলাম যে মানুষ যদি আসতে চায়, যদিও আমরা বলবো যথাসম্ভব ওয়েট করার জন্য, তবুও অস্থির হয়ে যদি হয়ে যায় কেউ, তাদের জন্য তাদের নিজেদের উদ্যোগে আসবে, কিন্তু আমরা পাসের ব্যবস্থা করে দেব। এটা হলো, এবং সেটা হলো ইন্টারস্টেট মুভমেন্ট পাস। এটা আমরা করে দেব, হেল্প করে দেব। পাস কে দেবে? আমাদের সরকার। পাস দেবে যে রাজ্যে আছে সে রাজ্যের সরকার। আমরা শুধু মিডিয়েটরের কাজ করব, সেটা আমরা ব্যবস্থা করে দেব। তো এই জন্য এই টোটাল পিটিশন পড়েছে আসার জন্য 569, 4270 জন রাজ্যে আসার জন্য দরখাস্ত দিয়েছে, 4270 জন। এর মধ্যে পাস ইস্যু করা হয়েছে ফ্রম কোটা 230 জনের জন্য। গার্জিয়ান আছে বোধহয়, সাথে আছে বোধহয়, তারা কালকে ওখান থেকে শুরু রওনা দিচ্ছে। আরেকটা পিটিশন ওরা গ্র্যান্ট করেছে, যেটা হলো আগ্রা থেকে 48 জনের একটা টিম, দে আর নাও ইন আসাম। তারা ওখান থেকে রওনা দিয়েছে, এখন কোকরাঝার হয়ে আসামের পথে রয়েছে। এটা চেন্নাই থেকে 76 জনের একটা টিম, তারা হয়েছে। আরও 53টা পিটিশন, আরও 53 পিটিশন ইন প্রসেস, অর্থাৎ অন্যান্য রাজ্যের সাথে টেক আপ করা হয়েছে। তো এই জিনিসগুলি আমরা আপনাদের রাজ্যবাসী জানার জন্য, আপনারা জানার জন্য এই পিটিশনগুলি আপনাদের নলেজে দিলাম। স্যার, আরেকটা বিষয়, সাবরুমে কি কোনো গন্ডগোল বা গোলাগুলির কোনো খবর আছে আপনার না, কাছে? স্যার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। হুম? আজকে বিকেলবেলা দেখলাম টিভিতে দেখাইতেছে সেন্ট্রাল গভর্নমেন্ট বোধহয় একটা ডিসিশন নিছে, ট্রেন চালাবো কিছু কিছু। আমি জানি না। আমি যে জিনিস জানি না, আমি এ ব্যাপারে কমেন্ট করব না। আমি যে জিনিস আপনারা পার্শ্ব করলে আমার পক্ষে কষ্ট। না, আমি যেটা জানবো সেটাই বলবো। স্যার, লকডাউন কি আমাদের রাজ্যে? আর এটাও বলবো না। এটা যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকারের কমিটি বসে যতক্ষণ সিদ্ধান্ত না নেয় টুক করে, আমরা সাধারণত দিল্লিকে ফলো করি। এরপরেও মুখ্যমন্ত্রী নিশ্চয়ই টেক আপ করবে, করার পরে চিন্তা করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্রোল রুমের 8414969592, 8414969592। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে কন্ট্রোল রুমে একই ব্যক্তি পিটিশন দেওয়ার পরে বা ফোন করার পরে বারবার পার্শ্ব করার কোনো দরকার নেই। কারণ পাসটা এখান থেকে ইস্যু করবে না, এখানে ওই সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথে টেক আপ করে সেখান থেকে পাস দেবে।
অটোমেটিক্যালি পিটিশনের মধ্যে ল্যান্ডমার্ক সহ অ্যাড্রেসটা যদি থাকে, সেখানে ডিসি বা তাদের কোনো সাবঅর্ডিনেট স্টাফ তারা যোগাযোগ করবে। তো এই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকেও আইজিএম ওপিডি খোলা ছিল, 957 জন পেশেন্ট, নিউ পেশেন্ট এখানে চিকিৎসিত হয়েছে। হাঁপানিয়াতে টিএমসিতে 314 জন, এজিএমসি আগরতলা 632 জন, আইএলএস 7 জন। এই হলো টোটাল পিকচার। স্যার এবার আপনাদের কোনো বক্তব্য থাকে? আচ্ছা, দাম ছড়ায় কটা বেড আছে একটু কোথায়? 10টা 10টা। স্যার চেন্নাই থেকে যারা এসেছিলেন আমাদের রাজ্যে, যে 5 জন প্যাসেঞ্জার এসেছিলেন, ওরা যে চেনটা ছিল ওটা কি খুঁজে বের করা হয়েছে? হ্যাঁ, এটা অলরেডি 5 জনের তারা এখন ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে। কালকে তাদের স্যাম্পল কালেকশন হবে, তাদের এবং তাদের সাথে আশেপাশে 76 জন উদয়পুরে, আর ওইখানে 14 জন বাইকোরাতে চিহ্নিত করে রাখা হয়েছে। যদি এই 5 জনের কোনো রকম পজিটিভ পাওয়া যায়, সাথে সাথে তাদেরকেও ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা স্যার, এই চেন্নাই থেকে যে ড্রাইভারটা মানে এসছে, যার পজিটিভ পাওয়া গেছে, ও এখানে আসার পরে স্যাম্পল কালেক্ট করার পরে কি ওকে ছেড়ে দেওয়া হয়েছিল? না, ওর পাস ছিল সেদিন, এর বেশি সে থাকতে পারবে না। স্যাম্পলটা নেওয়া হয়েছে, পজিটিভ, তার রিপোর্টটা পরে এসছে। ওই বাকি 5 জনের নেগেটিভ এসছে, ওদের 2 জনের রিপোর্টটা আসে নাই। এর মধ্যে সে চারাবাড়ি ক্রস করে চলে গেছে, এবং আমাদের কাছে খবর আসার আমরা যখন পেলাম, সাথে সাথে ইনফর্ম দি ম্যাটার টু ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী সময় তাকে শিলিগুড়িতে ডিটেক্ট করা হয়েছে এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চিকিৎসিত হয়।